12টি প্রশ্ন। কটা প্রশ্ন? মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, মাত্র 12টি প্রশ্ন। অনেকে চিন্তা করছো পরীক্ষা এসে গেছে কোন প্রশ্ন পড়বো, কটাই প্রশ্ন পড়বো। কোনো চিন্তা করতে হবে না। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে এই 2025-এ, তোমাদের যে ইতিহাস অনার্সের 3 নম্বর পেপার অর্থাৎ রয়েছে মেজর 4013 অর্থাৎ ডিএস ডিএস 4013 পেপার। এই পেপারে তোমাদের রয়েছে 15 থেকে 16 পর্যন্ত তোমাদের অব্দ পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে প্রশ্নাবলী আমি স্টার মারবো, সেই প্রশ্নগুলি স্টার মারবে। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে লেখা তুলে দিচ্ছি, একটু দেখো। বোর্ডে লেখা তুলে দিচ্ছি বলতে কি স্ক্রিনশট দিচ্ছি, দেখো আমাদের লেখা টাইপিং আছে সেটা স্ক্রিনশট দিচ্ছি শুধুমাত্র। ঠিক আছে, আর যে প্রশ্নগুলি বলছি স্টার মেরে নেবে। দেখো, এক দাগে তোমাদের রয়েছে, দেখো ইউরোপের আর্থ সামাজিক জীবনের উপর সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারের ফলাফল আলোচনা করো। এবারে 2 দাগের প্রশ্নটা দেখো, এই 2 দাগের প্রশ্নটা বেশি বেশি করে স্টার মারো। 2 দাগের প্রশ্নটা কি আছে? রেনেসাঁস শিল্পকলার বিভিন্ন দিক সম্বন্ধে লেখো। এই প্রশ্নটা বেশি বেশি করে স্টার মেরে নাও। এই যে প্রশ্নটা যেটা বললাম 2 দাগে, অথবা অথবা করে ঘুরিয়েও থাকতে পারে। দেখে নাও, অথবা করে বলছি, রেনেসাঁস সাহিত্যের মৌলিক বৈশিষ্ট্য বিষয়ে একটি প্রবন্ধ লেখো, এমন থাকতে হবে। অর্থাৎ রেনেসাঁস কিন্তু এবছর একটা পড়বেই, রেনেসাঁস পড়বেই এবছরে। ঠিক আছে, অথবা থাকতে পারে, লিখে নাও, উৎস, বিষয়বস্তু এবং শৈলীর দিক থেকে রেনেসাঁস শিল্প ছিল একটি মানবতাবাদী শিল্প, ব্যাখ্যা করো। এইরকম থাকতে পারে। অর্থাৎ আমি তোমাদের বললাম এই যে রেনেসাঁস থেকে প্রশ্নটা কিন্তু এবছরে একটাই আসবে, বলতে পারলাম। 3 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্নটি একটু লিখে নাও। জার্মানিতে মার্টিন লুথারের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও। দারুণ দারুণ প্রশ্ন। এই প্রশ্নগুলি ভালো করে যত্ন সহকারে পড়তে হবে। আমি যে প্রশ্নগুলি স্টার মারতে বলবো, সেই স্টার মারাগুলি প্রশ্ন গুনবে, দেখবে 12টা হয়ে যাবে। আমি তোমাদের 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সব একসাথেই দেব, সাথে সাথে অতিরিক্ত প্রশ্ন থাকবে। স্টার মারা প্রশ্নগুলি ভালো করে যত্ন সহকারে বেশি জোর দিয়ে বলবে, কেমন? রিস্ক নেবে না, অতিরিক্ত করে অবশ্যই করবে, কারণ তোমাদের থেকে নতুন সেমিস্টার, নতুন সিলেবাস, তাই না? তাহলে পড়ো, পরবর্তী প্রশ্ন লেখো। 16 শতাব্দীতে ইউরোপীয় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে অ্যান্টওয়ার্প কি ভূমিকা গ্রহণ করেছিল? এই শতাব্দীর শেষ অ্যান্টওয়ার্পের পতনের কারণ চিহ্নিত করো। প্রশ্নটা ভালো করে পড়ো, যদি সমস্যার মানে নিও, কারণ আমার হয়তো ঝাপসা হয়েছে, আমি বলে লেখা তুলে দিচ্ছি, একটু দেখে নাও, সমস্যা হবে না। কারণ আমি স্ক্রিনে এখানে দেখতে হচ্ছে, স্ক্রিনে দেখতে হচ্ছে, ক্যামেরার দিকে দেখাতে হচ্ছে, একটু মানিয়ে নেবে যদি কোনো সমস্যা বা মিস্টেক হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন। এবার যে প্রশ্নটা বলবো বেশি বেশি করে স্টার মারো, পরীক্ষা পড়ে গেছে বলতে পারো। ঠিক আছে, বেশি স্টার নিয়ে নাও। ঠিক আছে, 5 দাগের প্রশ্নটা বেশি স্টার মারবে। সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তর সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। দারুণ দারুণ প্রশ্ন, এটা বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন। পঞ্চদশ থেকে ষোড়শ শতকে সমুদ্র যাত্রা ও ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অথবা থাকতে পারে, এটা কিন্তু স্টার মেরে নাও বেশি বেশি করে। অথবা থাকতে পারে, পঞ্চদশ ও ষোড়শ শতকের ভৌগোলিক আবিষ্কার প্রভাব আলোচনা মূল্যায়ন করো, থাকতে পারে। প্রশ্নটি ভালো করে দেখে নাও। এবারে 7 দাগের প্রশ্নটা যেটা বলবো, 7 দাগের যে প্রশ্নটা বলবো ততটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমরা করবে। এটা 5এও দিতে পারে, আবার 10এও দিতে পারে, লিখে নাও। কি প্রশ্ন? টিউডর বিপ্লবের ফলে ইংল্যান্ডে কি কি পরিবর্তন হয়েছিল? অথবা থাকতে পারে, টিউডর বিপ্লবের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি কি বা কি ছিল? এটা কিন্তু 5এও দিতে পারে, এটা হালকা পাতলা অবশ্যই করবে। এবারে যে প্রশ্নটা বলবো 8 দাগেরটা, এটা কিন্তু অবশ্যই স্টার মারতে হবে, লিখে নাও।
ক্যালভিনের ক্যালভিনের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। বেশি বেশি করে স্টার মারো, এবছরে পরীক্ষায় পড়ে গেছে বলতে পারো। কি প্রশ্ন, এটাও বেশি স্টার মারো। ঠিক আছে, প্রশ্ন স্টার মারা আছে, স্ক্রিনশটেও দেখো কি প্রশ্ন। ইউরোপীয় নবজাগরণের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি, বেশ স্টার মারতে হবে। এবার প্রশ্নটা হালকা করবে, 10 টাকা প্রশ্ন। পূর্ব ইউরোপে সামন্ততন্ত্রের পুনঃস্থাপনের কারণগুলি কি কি ছিল? পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো যে সম্রাট অষ্টম হেনরির বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ আংলিক্যান ধর্ম সংস্কারে একমাত্র কারণ ছিল? পরবর্তী প্রশ্ন, একজন স্পেনীয় সম্রাট হিসেবে পঞ্চম চার্লসের কৃতিত্ব মূল্যায়ন করো। এটা কিন্তু বেশি করে স্টার মারতে হবে, পরীক্ষায় পড়ে গেছে। কি বললাম? একজন স্পেনীয় সম্রাট হিসেবে পঞ্চম চার্লসের কৃতিত্ব মূল্যায়ন করো। এবছরে কিন্তু পুরো চান্স 100% বেশি করে স্টার মেয়ে নাও। আর একটা প্রশ্ন এবছর স্টার মারতে হবে 10 নম্বরের জন্য। কি প্রশ্ন? 16 শতকের ফ্রান্সে ধর্মীয় যুদ্ধের কারণগুলি কি কি ছিল? বেশি বেশি করে স্টার মারো। আমি যে প্রশ্নগুলি বলছি তোমরা চিন্তা ভাবনা করে দেখো এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট লাগছে কিনা। এই প্রশ্নগুলি তোমরা যে কোচিংয়ে পড়ছো সেই কোচিং থেকে তোমাদেরকে নোটস লিখিয়েছে কিনা, বা তুমি যে কলেজে পড়ছো কলেজের প্রফেসররা এই প্রশ্নগুলি আলোচনা করেছে কিনা, অথবা তুমি যে টেক্সট বইটা বা সাজেশন বইটা তুমি কিনেছো বা তোমার হাতের কাছে রয়েছে সেই বইয়ের মধ্যে এই প্রশ্নগুলি আছে কিনা, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি, একটু যদি বই থাকে বই থেকে মিলিয়ে নিও। সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদেরকে সমস্যার সমাধান আমি করে দেব। চলো তাহলে এখান থেকে তোমাদের বললাম 7টা প্রশ্ন স্টার মারতে, আমি বলেছি কটা? 12টা। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরে, 5 নম্বরের প্রশ্ন আমি স্টার মারো 5টা, হয়ে যাবে কটা? 12টা। তো চলো একটু দাগ নম্বরটা বলে দিই, কোন কোন দাগে আমি স্টার মেরেছি বা বলে দিয়েছি একটু দেখে নাও। আমি 2 দাগের প্রশ্ন স্টার মারতে পেরেছিল 10 নম্বরের জন্য, যেটা বলেছিলাম রেনেসাঁস থেকে স্টার মেরেছো। এবার দেখো 5 দাগে রয়েছে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র, স্টার মেরেছো 5 দাগে। তারপর 6 দাগে স্টার মেরেছো যে পঞ্চদশ থেকে 16 শতাব্দী, এটা তোমরা স্টার মেরেছো। তারপরে দেখো 8 দাগে তোমরা স্টার মেরেছো ক্যালভিনের নেতৃত্ব, এটা কিন্তু তোমরা স্টার মেরেছো। তারপরে দেখো 9 দাগে স্টার মারতে বলেছি ইউরোপের নবজাগরণ, স্টার মেরেছো। তারপরে দেখো 12 দাগে তোমরা স্টার মেরেছো একজন স্পেনীয় সম্রাট, এটাও স্টার মেরেছো। তারপরে দেখো 13 দাগে তোমরা স্টার মেরেছো 16 শতকের ফ্রান্সের ধর্মীয় যুদ্ধ, এটাও স্টার মেরেছো। তাহলে এই যে এখান থেকে পরপর 7টা প্রশ্ন স্টার মারতে বললাম, এই 7টা প্রশ্ন জোর দিয়ে পড়ো। বাকি যে প্রশ্নগুলি আছে অবশ্যই হালকা পাতলা করে পড়বে, কারণ তোমাদের থেকে সেমিস্টার নতুন, সিলেবাসও নতুন, রিস্ক নিও না। এবার যদি বাকি যে 5টা প্রশ্ন রয়েছে 5 নম্বরের প্রশ্ন দেবো, এই 5 নম্বরের প্রশ্নগুলি ভালো করতে হবে, সাথে সাথে তোমাদের অতিরিক্ত প্রশ্ন দেবো, একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, চলো 5 নম্বরের প্রশ্ন একটু লক্ষ্য করে দেখো। পঞ্চদশ ও 16 শতাব্দীতে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা কিন্তু করতে হবে। অথবা বা 2 দাগেটা লিখে নাও, পঞ্চদশ ও 16 শতাব্দীতে পশ্চিম ইউরোপে বিকাশ লাভ করার নব্য রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আমি যখন স্টার মারতে তখন স্টার মারবে, আর যেগুলো বলছি এগুলো একটু লিখে নিয়ে যাও, বই আছে কিনা এগুলো কমেন্টের মধ্যে জানাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন অবশ্যই তোমরা লিখে নেবে। চলো লিখে নাও, অ্যানাব্যাপটিস্ট কারা? সংক্ষেপে তাদের নীতি আলোচনা করো। অথবা থাকতে পারে অ্যানাব্যাপটিস্টদের মূল নীতিগুলি কি কি ছিল, এটাও থাকতে পারে। দারুণ দারুণ প্রশ্ন, স্টার মেরে নাও। পরবর্তী প্রশ্ন, 3 দাগে স্টার মারছো, 3 দাগেটা। এবার দেখো 4 দাগে, ইউরোপের সামাজিক ধর্মীয় জীবন ধর্ম সংস্কারের প্রভাবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, মূল্য বিপ্লব কি? কি বললাম? মূল্য বিপ্লব কি? মূল্য বিপ্লবের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন 5 দাগ, পঞ্চদশ ও 16 শতাব্দীর ইউরোপে বাণিজ্যের বিকাশ
সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইউরোপের পঞ্চদশ শতকের সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আমি যখন স্টার মারছো তখন স্টার মারবে, আবল তাবল পুরো স্টার মারবে না, এইগুলো এমনি হালকা পাতলা করে পড়বে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ইউরোপের পঞ্চদশ শতকের, এটা বলছিলাম, পরবর্তী ফ্লোরেন্স কেন নবজাগরণের জন্মভূমি হয়ে উঠেছিল? পরবর্তী প্রশ্ন, নাগরিক মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতকের ইউরোপে কৃষি ক্ষেত্রে পরিবর্তনগুলি বিবরণ দাও। এই প্রশ্নটা একটু স্টার মেরে দাও। কি বললাম? এই 9 জায়গায় প্রশ্ন স্টার মারো। ষোড়শ শতকের ইউরোপে কৃষি ক্ষেত্রে পরিবর্তনগুলি বিবরণ দাও, এটা স্টার মারো। অথবা ঘুরিয়ে থাকতে পারে, ষোড়শ শতকে ইউরোপে কি কোনো মূল্য বিপ্লব দেখা গিয়েছিল? ওকে, এটা কিন্তু স্টার মারতে হবে। পরবর্তী, তুমি কি মনে করো যে বিজ্ঞান বিপ্লব যথার্থই বিপ্লবী ছিল? এটা কিন্তু অনেক ইউনিভার্সিটি পড়ে, তবু প্রশ্নটা রেখেছি, হালকা পাতলা করতে পারো। পরবর্তী প্রশ্ন, ইউরোপের মুদ্রণ বিপ্লবের সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, এডিক্ট অফ নান্তের 1598 শর্তাবলী ও গুরুত্ব সংক্ষেপে লেখো। এটা কিন্তু স্টার মারো, এই 11 দাগের প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন যেটা বলবো 12 দাগে, এটা কিন্তু স্টার মারো, লিখে নাও। জার্মানির কৃষি বিদ্রোহের, জার্মানির কৃষি নয় কৃষক হবে, আমার একটু মিস্টেক হয়ে গেছে, মানিয়ে নাও। যাই হোক, স্ক্রিনে লেখা তুলে দেখে নাও। জার্মানি কৃষক বিদ্রোহের 1523 থেকে 1525 খ্রিস্টপূর্বাব্দের কারণগুলি সংক্ষেপে পরিবৃত করো। এটা কিন্তু স্টার মারতে হবে। আচ্ছা, অনেক প্রশ্ন বললুম, অনেক সময় নিয়ে নিয়েছি, এত সময় দিলে হবে না। আমি স্টার মারা প্রশ্নগুলি একটু বলছি, দেখো। এবারে দেখো, স্ক্রিনে তোলা দিচ্ছি, দেখে নাও, তাড়াতাড়ি দেরি। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে তো বলে দেওয়া, অনেক সমস্যা হতে পারে। তুমি কি মনে করো যে 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপেলের পতন ইউরোপের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল? পরবর্তী প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন কেন অনিবার্য ছিল? এবারে যে প্রশ্নটা বলো 15 দাগেটা স্টার মারো, লিখে নাও। মার্টিন লুথার কিভাবে খ্রিস্টান ধর্মকে আক্রমণ করেন? পরবর্তী প্রশ্ন, সাময়িক বিপ্লব বলতে কি বোঝো? যুদ্ধ গ্রহণের উপর একটি প্রভাব পড়েছিল, কি আলোচনা করো। পশ্চিম ইউরোপে অ্যানাবেপ্টিস্ট আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, একটু স্টার মারতে হবে না, হালকা মারতে হবে। জাতি রাষ্ট্রের উদ্ভবের পিছনে আদর্শগত অনুপ্রেরণা সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার যে প্রশ্নটা বলো বেশি করে স্টার মারো, বেশি করে স্টার মারতে হবে, হালকা মাত্রা নয়, বেশি করে স্টার মারো, পরীক্ষা পড়ে গেছে বলতে পারো, লিখে নাও। ষোড়শ শতকে ইউরোপে ব্যবসা বাণিজ্যর পরিবর্তনগুলি বিবরণ দাও। এটা আগে স্টার মারতে হবে, বাকিগুলো অতিরিক্ত করবে, লিখে নাও। ইউরোপের পঞ্চদশ শতকের সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী, ফ্লোরেন্স কেন ইউরোপীয় নবজাগরণের জন্মভূমি হয়ে উঠেছিল? পরবর্তী, তুমি কি মনে করো বিজ্ঞান বিপ্লব যথার্থই বিপ্লব ছিল? এটা আমরা প্রথম বলেছি, তাহলে এটা স্টার মেয়ে নাও। পরবর্তী প্রশ্ন, ইউরোপের সামাজিক জীবনে ধর্ম সংস্কারের প্রভাব একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী, ইউরোপের মুদ্রণ বিপ্লব সংস্কৃতির গুরুত্ব পরীক্ষা সহ আলোচনা করো। এই প্রশ্নগুলি এবারে তোমাদের 2 নম্বরে বা 1 নম্বরে প্রশ্ন থাকে, এর জন্য তোমাদের বলবো প্র্যাকটিস সেট দিই, প্র্যাকটিস সেট। এবার এই প্র্যাকটিস সেটগুলো দেখো। প্র্যাকটিস সেট অনেকে সমস্যায় পড়ো, অনেকে কমেন্ট করেছো যে স্যার প্র্যাকটিস সেট দিন। আমি দেখলাম যে এত হোয়াটসঅ্যাপে চ্যাট করছো, সবার কিন্তু দেওয়া সম্ভব নয়, সেই জন্য আমি প্র্যাকটিস সেটটা তোমাদের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখে নাও। চলো, প্র্যাকটিস সেট নম্বর 1, 1 নম্বর প্র্যাকটিস সেট, অর্থাৎ যেমন চাকরির পরীক্ষা কি হয়, প্র্যাকটিস সেটে তোমরা বই কেনো, তাই তো? এখন থেকে তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে আমি তোমাদের স্টাডি করে যাচ্ছি, যাতে যে কোনো চাকরি পরীক্ষায় সমস্যার সম্মুখীন না হও, সেই জন্য প্র্যাকটিস সেট দিচ্ছি। প্র্যাকটিস সেটটা করো, তোমাদের যে 2 নম্বর প্রশ্ন পড়বে না, এখান থেকে প্রশ্ন সব কমন পেয়ে যাবে। তো চলো 1 নম্বর প্র্যাকটিস সেটটা দেখে নাও, ঠিক আছে? এই 1 নম্বর প্র্যাকটিস সেট, এখানে রয়েছে 15টা প্রশ্ন, এটা কিন্তু তোমরা একটুখানি দেখেছো। তারপরে রয়েছে 2 নম্বর প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটটা করো, এখানে রয়েছে 15টা প্রশ্ন, এটাও ভালো করো। এই হলো 3 নম্বর প্র্যাকটিস সেট। এই 3টে প্র্যাকটিস সেট করো,
সমস্ত প্রশ্ন কমন। তাছাড়া তোমরা যদি বড় প্রশ্নগুলি একটু যদি হালকা পাতলা করে যাও না, তাহলে আর কোনো ব্যাপার নেই। সমস্ত প্রশ্ন কমন, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী উপস্থাপনা করলাম বা যে প্রশ্নগুলি দিলাম, যদ্দূর পড়ো, অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃতও হবে। ঠিক আছে, তোমরা পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে যে তোমরা কেমন পরীক্ষা দিচ্ছ, প্রশ্নগুলি কমন আসছে কি না, এগুলো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করবে। ওকে, আর পারলে তোমাদের প্রথমে বলছি লাইক কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত সাজেশন এই চ্যানেলে তোমরা পাবে। আর সবাইকে বলবো একটু ধৈর্য ধরতে হবে, কারণ তোমরা এই চ্যানেলে ক্যালকাটা ইউনিভার্সিটি আর বর্ধমান ইউনিভার্সিটির সাজেশন পাবে, আর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা অল ইউনিভার্সিটির জন্য দেওয়া হবে। সেটা বলছি ধৈর্য ধরতে হবে। আর না হলে যদি তোমরা মনে করছো আমাদের তাড়াহুড়ো রয়েছে, তাহলে অনলাইন ক্লাস করতে হবে। অনলাইন ক্লাস করতে হবে, আমরা স্টাডি মেটেরিয়াল দেবো, নোটস দেবো, বুঝিয়ে দেবো, যাতে তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারো, অল্প সময়ের মধ্যে পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, সেটা আমরা তৈরি করে দেবো। তার জন্য অনলাইন ক্লাস করতে হবে। প্রথমে নম্বর দিয়েছি, এখনো নম্বর দিচ্ছি, এটা দেখে নাও। 91 44 50 88 71 এই নম্বরে কন্ট্যাক্ট করো। আমাদের সেন্টারে একাধিক লেখক লেখিকা রয়েছে, অবশ্যই আমাদের কাছ থেকে অধ্যয়ন করতে পারো, নোট সংগ্রহ করতে পারো, ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারো। এই প্রশিক্ষণ এমনভাবে দেওয়া হয় যে কোনো চাকরির পরীক্ষায় তুমি যে কোনো শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ চাকরির পরীক্ষায় আমাদের বই বের হয়, আমাদের চাকরির পরীক্ষায় একাধিক লেখক লেখিকা রয়েছে, তারা বই বার করে, তাদের পরামর্শ থেকে যেভাবে নোট দেওয়া হবে সেইভাবে পড়লেই যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে এবং লাভবান হবে। সেটা বলছি, বেশি বড় করবো না। অবশ্যই শোভন স্যারকে ফলো রেখো, লাইক করে, কমেন্ট করে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো।